এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব জওহরলাল নেহরু সম্বন্ধে। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সুতরাং তিনি ভারতীয় ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি যে শুধু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাই না, পরাধীন ভারতে যখন ভারত স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করছে বা সংগ্রাম করছে, সেই সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন জওহরলাল নেহরু। সুতরাং আমাদের জওহরলাল নেহরু সম্বন্ধে অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ এখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর এখানে জওহরলাল নেহরুর জীবনের বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, যাতে এখান থেকে জওহরলাল নেহরুর থেকে কোনো রকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে যাতে আপনারা সঠিক উত্তর করে আসতে পারেন। তো দেখে নেওয়া যাক এখানে কি কি আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, জওহরলাল নেহরুর জন্ম কবে হয়েছিল? এখানে অপশন কি কি রয়েছে? 1885 সালে, 14ই নভেম্বর, 1890 সালের 14ই নভেম্বর, 1889 সালের 14ই নভেম্বর, 1891 সালের 14ই নভেম্বর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হলো অপশন সি, 1889 সালের 14ই নভেম্বর। আমরা এখান থেকে কি জানলাম? তিনি জন্মেছিলেন 1889 সালে এবং দিনটা কি? 14ই নভেম্বর। তার যে এই জন্মদিন 14ই নভেম্বর, এই 14ই নভেম্বরটাকে একটা বিশেষ দিন হিসাবে ভারতবর্ষে পালন করা হয়। এবং সেই দিনটি কি? সেই দিনটি হচ্ছে শিশু দিবস। নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে নেহরুর জন্মদিনকে কি দিবস হিসাবে পালন করা হয়? শিশু দিবস। বা শিশু দিবস কার জন্মদিনকে পালন করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে জওহরলাল নেহরু। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে জওহরলাল নেহরু কবে জন্মেছিলেন আমরা জানলাম, তার জন্মদিনকে কী হিসাবে পালন করা হয় সেটা জানলাম, কিন্তু তিনি কোথায় জন্মেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি জন্মেছিলেন এলাহাবাদে। নেক্সট প্রশ্ন, নেহরুর বাবার নাম কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল নেহেরু, গোপাল কৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু ছিলেন জওহরলাল নেহেরুর পিতার নাম। মতিলাল নেহেরু একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, তার সঙ্গে তিনিও ছিলেন কংগ্রেসের একজন বিখ্যাত নেতা। নেক্সট প্রশ্ন, নেহেরু কোন শিক্ষা প্রতিষ্ঠানে আইন পড়েন? এখানে অপশন কি করে আছে, ভালো করে প্রশ্নটা পড়বেন। তিনি আইন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়েছিলেন এটা কিন্তু প্রশ্ন এসছে। এখানে অপশন কি কি রয়েছে? ট্রিনিটি কলেজ কেমব্রিজ, ইনার টেম্পল লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইনার টেম্পল লন্ডন। তিনি প্রথমে কেমব্রিজ থেকে স্নাতক হন এবং তারপর তিনি ইনার টেম্পলে আইন নিয়ে পড়াশোনা করেন এবং এখান থেকেই তিনি পাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরু কবে ভারতের প্রধানমন্ত্রী হন? এখানে অপশন কি কি রয়েছে? 1945, 1947, 1950, 1952। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে 1947, কারণ স্বাধীনতার পর 1947 সালে 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছিল তারপর থেকেই তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহেরু, কারণ আমরা জওহরলাল নেহেরু নিয়ে আলোচনা করছি। সুতরাং এই উত্তরটা সহজেই আপনারা করতে পারেন, কিন্তু পরীক্ষায় যদি তখন তো আর জওহরলাল নেহেরু নিয়ে আলোচনা হবে না, তখন কিন্তু এই প্রশ্নটা মনে রাখতে হবে। এর উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে এই বইটাই তিনি কোথায় লিখেছিলেন। এই বইটায় তিনি যখন কারাগারে ছিলেন, সেই কারাগারে থাকাকালীন তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহেরুর স্ত্রী কে ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, সরোজিনী নাইডু। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কমলা নেহেরু। কমলা নেহেরু ছিলেন নেহেরুর স্ত্রী। এই কমলা নেহেরু, জওহরলাল নেহেরুর স্ত্রী, তিনিও একজন সমাজসেবী এবং সমাজকর্মী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে তারও অবদান ছিল। নেক্সট প্রশ্ন,
নেহেরুর কন্যার নাম কি? এখানে অপশন কি কি রয়েছে? প্রিয়দর্শিনী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মীরা কুমার। এর সঠিক উত্তর খুবই সহজ, আমরা সবাই জানি। এর সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং এই ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, নেহেরুর প্রিয় রং কোনটি ছিল? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ অনেক সময় আসার সম্ভাবনা থাকে, আমাদের জেনে রাখা ভালো। এখানে অপশন কি কি রয়েছে? লাল, সাদা, নীল, সবুজ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লাল। নেহেরুর প্রিয় রং ছিল লাল, তিনি প্রায়শই কোটে লাল গোলাপ পরতেন। নেক্সট প্রশ্ন, আরাম হরণকারী কারাগার কোনটি ছিল যেখানে তিনি ডিসকভারি অফ ইন্ডিয়া লেখেন? এখানে অপশন কি কি রয়েছে? আন্দামান, নাসিক জেল, আহমদনগর ফোর্ট, এলাহাবাদ জেল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আহমদনগর ফোর্ট। এবং এই জেলখানা থেকে বসেই তিনি তার বিখ্যাত যে গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়া তিনি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, চাচা নেহেরু নামে তিনি কাদের কাছে পরিচিত? এখানে অপশন কি কি রয়েছে? স্বাধীনতা সংগ্রামীদের কাছে, কংগ্রেস নেতাদের কাছে, শিক্ষকদের কাছে, শিশুদের কাছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শিশুদের কাছে। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাই তাকে শিশুরা চাচা নেহেরু বলে ডাকতো বা চাচা নেহেরু বলতো, এবং এই কারণে তিনি শিশুদের এত ভালোবাসতেন বলেই তার জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিত বা নিচের কোন বছর নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন? এখানে অপশন কি কি রয়েছে? 1947, 1950, 1952, 1955। এর আগে আমি একবার বলেছি যে 1947 সালের 15ই আগস্টের পর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু 1947 সালের 15ই আগস্টের পর তিনি প্রধানমন্ত্রী হলেও তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন না, কারণ তার পরবর্তী সময়ে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল 1952 খ্রিস্টাব্দে, এবং 1952 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল, এবং কংগ্রেস জয়লাভ করার পর নেহেরু নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ তিনি 1952 সালে প্রথমবার তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং এখানে সঠিক উত্তর কি আপনারা ভালো মতনই বুঝতে পারছেন, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নেহেরু কতবার ভারতের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন? আমরা জানি নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেহেরু কবে থেকে প্রধানমন্ত্রী ছিলেন সেটাও জানলাম, নেহেরু নির্বাচিত হয়ে কোন বছর প্রধানমন্ত্রী হয়েছিল সেটাও জানলাম, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা অবশ্যই জানতে হবে যে তিনি কতবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। এখানে অপশন কি কি রয়েছে? একবার, দুইবার, তিনবার, চারবার। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনবার। নেহেরু 1952 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে এক প্রধানমন্ত্রী হন, তারপর 1957 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনেও নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হন, এবং তারপর 1962 সালে সাধারণ নির্বাচনেও নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ মোট তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নেহেরু কবে প্রয়াত হন? এখানে অপশন কি কি রয়েছে? 1962 সালে, 1960 সালে, 1962 সালে, 1963 সালে, 1964 সালে, 1965 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1964 সালে। জওহরলাল নেহেরু 1964 সালে মারা গেছিলেন। দিনটা কি? পারফেক্ট দিন হচ্ছে 27শে মে, 27th মে তিনি মারা গেছিলেন। এবং তিনি কিভাবে মারা গেছিলেন? ইন্দিরা গান্ধী যেমন তার দেহরক্ষীদের গুলিতে মারা গেছিলেন, রাজীব গান্ধীকে এক প্রকার উগ্রপন্থী হানায় তাকে নিহত করা হয়েছিল, ঠিক তেমনি নেহেরু কিভাবে মারা গেছিলেন এটাও আমাদের জেনে রাখতে হবে। তিনি হৃদরোগে মারা গেছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহেরুর বিখ্যাত বই লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার কাকে উদ্দেশ্য করে লেখা হয়? খুব সহজ, এটা খুব সহজেই এর উত্তরটা করা যাবে। এখানে অপশন রয়েছে স্ত্রীকে, মাতৃভূমিকে, ইন্দিরা গান্ধীকে, তার ভাইকে। সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধীকে। কিন্তু কেন করেছিলেন এই চিঠি, তিনি কেন লিখেছিলেন, বা এই চিঠিগুলো তার লেখার কারণ কি? এই চিঠিগুলি ইন্দিরার যখন 10 বছর বয়স ছিল তখন তাকে ইতিহাস ও বিজ্ঞান শেখানোর জন্য, ইতিহাস ও বিজ্ঞান শেখার জন্য অনুপ্রাণিত করার জন্য তিনি এই চিঠিগুলি ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। তখন ইন্দিরা গান্ধীর বয়স ছিল মাত্র 10 বছর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নেহেরুর লেখা নয়?
নেহরু তার জীবনে অনেকগুলি গ্রন্থ, অনেকগুলি বই লিখেছিলেন এবং এখানে সেই অপশানের মধ্যে সেগুলো আছে এবং তার মধ্যে একটি বই আছে যেটি তিনি লেখেননি। এখানে কি কি আছে অপশানে? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া, টুয়ার্ড ফ্রিডম, হিন্দ স্বরাজ। এর মধ্যে কোন বইটি তিনি লেখেননি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ লেখেন মহাত্মা গান্ধী। এটাও কিন্তু মনে রাখতে হবে, হিন্দ স্বরাজ কে লিখেছেন? হিন্দ স্বরাজ লিখেছিলেন মহাত্মা গান্ধী এবং এটি ছাড়া বাকি বইগুলো লিখেছিলেন নেহরু। সুতরাং বাকি বইগুলোর নামও কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, কারণ সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? সেক্ষেত্রে উত্তর হবে জওহরলাল নেহরু। সুতরাং শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর দেখলে হবে না, এর সঙ্গে রিলেটেড যে প্রশ্নগুলো তৈরি হতে পারে সেগুলোও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে। নেক্সট প্রশ্ন, নেহরুর প্রিয় শিক্ষক ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, জর্জ বেবেল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাত্মা গান্ধী। নেহেরু গান্ধীজিকে রাজনৈতিক ও আধ্যাত্মিক গুরু হিসাবে মানতেন এবং তার নিজের প্রিয় শিক্ষক হিসাবেও মহাত্মা গান্ধীকে মানতেন। এখানে মহাত্মা গান্ধীর সম্বন্ধে আমরা জানলাম যে নেহরুর আধ্যাত্মিক গুরু ছিলেন, রাজনৈতিক গুরু ছিলেন, তাকে প্রিয় শিক্ষক মানতেন। কিন্তু এবার যদি প্রশ্নটা অন্যরকম ভাবে আসে, ধরুন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? আমি বহুবার আগে আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে, যারা সেগুলো দেখেছেন তারা সঠিক উত্তর এতক্ষণে করে ফেলেছেন। তার রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কিন্তু আমি এর সঙ্গেও আলোচনা করেছিলাম তার আধ্যাত্মিক গুরু কে ছিলেন। যারা দেখেছেন আগের ভিডিওগুলো তারা জানেন তার আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়। এটাও কিন্তু মনে রাখতে হবে। সুতরাং নেহরুর সঙ্গে আলোচনা করতে করতে আমরা মহাত্মা গান্ধীর সম্বন্ধেও কিন্তু অনেক কিছু জেনে নিলাম, যে মহাত্মা গান্ধী কোন বই লিখেছিলেন? হিন্দ স্বরাজ। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন? লিও টলস্টয়। সুতরাং আমাদের আনুষাঙ্গিক যে পয়েন্টগুলো সেগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে এবং মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, নেহরুর পিতা মতিলাল নেহরু কোন কংগ্রেস কমিটি প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? স্বরাজ পার্টি, ফরওয়ার্ড ব্লক, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্বরাজ পার্টি। তিনি চিত্তরঞ্জন দাসের সঙ্গে, অর্থাৎ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু দুজন মিলে স্বরাজ পার্টি গঠন করেছিলেন। এবং এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়, এই স্বরাজ পার্টি কবে গঠন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এর উত্তর হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু দুজন মিলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নেহরু কোন সম্মেলনে প্রথম কংগ্রেস সভাপতি হন? এখানে অপশন কি কি রয়েছে? লাহোর কংগ্রেস, কলকাতা, লখনৌ এবং লাহোর। দুবার চলে এসছে এখানে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কলকাতা। নেহরু প্রথম কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সেই সালটা হচ্ছে কি? 1929 সালে। অর্থাৎ 1929 সালের কলকাতা অধিবেশনে প্রথম নেহরু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সেই অধিবেশনেই পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল। এই অধিবেশন কেন ইম্পর্টেন্ট? কারণ এই অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ট্রাস্ট উইথ ডেস্টিনি ভাষণটি কবে দেওয়া হয়? এখানে অপশন কি কি রয়েছে? 14ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947, 27শে মে 1964। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 14ই আগস্ট 1947। স্বাধীনতার ঠিক আগের রাতে, আমাদের স্বাধীনতা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, ঠিক তার আগের রাতে 14ই আগস্ট রাতে নেহরু ঐতিহাসিক এই ট্রাস্টি উইথ ডেস্টিনি ভাষণটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ট্রাস্ট উইথ ডেস্টিনি ভাষণে নেহরু ভারতের স্বাধীনতাকে কি নামে অভিহিত করেন? এখানে অপশন কি কি রয়েছে? এক, নতুন সূচনা, স্বাধীন সূর্যোদয়, একটি প্রতিশ্রুতির পূর্ণতা, ইতিহাসে এক মুহূর্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইতিহাসে এক মুহূর্ত। সেই রাতে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এই কথাটাও মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
নেহেরুর আদর্শ কোন মতবাদের ওপর ভিত্তি করেছিল? এখানে অপশন কি কি রয়েছে? বামপন্থী, উদারপন্থী, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমাজতন্ত্র। কারণ নেহেরু একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন প্ল্যান ছিল নেহেরুর অর্থনৈতিক নীতির মডেল? এখানে অপশন কি কি রয়েছে? সারদা প্ল্যান, নেহেরু লিয়াকত চুক্তি, 5 বছর মেয়াদী পরিকল্পনা অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রভু প্ল্যান। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5 বছর মেয়াদী পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সোভিয়েত ইউনিয়নের আদলে তিনি ভারতে এই পরিকল্পনা চালু করতে চেয়েছিলেন যাতে ভারতের অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি লাভ করতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হতে পারে। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল নীতি কার মধ্যে স্বাক্ষরিত হয় বা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এখানে অপশন কি কি রয়েছে? ভারত ও পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্র, ভারত ও চীন, ভারত ও রাশিয়া। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারত ও চীন। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ নেহেরু ও সেই সময় তৎকালীন চীনের যিনি প্রেসিডেন্ট ছিলেন চৌ এন লাই, তারা দুজন মিলে 1954 সালে, সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1954 সালে এই পঞ্চশীল নীতি প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকে, নেহেরু কোন আন্তর্জাতিক আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন? এখানে কি কি আছে? ওয়ারাস প্যাক, নিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ, সন্ত্রাস বিরোধী সংঘ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিরপেক্ষ আন্দোলন। নেহেরু নিরপেক্ষ আন্দোলন নামক আন্তর্জাতিক আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন। জওহরলাল নেহেরু, টিটো এবং নাসের মিলে নাম অর্থাৎ নন অ্যালায়েন্স মুভমেন্ট বা যেটাকে বাংলায় বলে যে নিরপেক্ষ আন্দোলন, মানে কোনো পক্ষে থাকবে না। কারণ আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, সেই সময় হয়েছিল কি সমগ্র পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা হচ্ছে মিত্রশক্তি, একটা অক্ষশক্তি। এইভাবে ভাগ হয়ে কিন্তু এরকম বড় বড় বিশ্বযুদ্ধ হয়েছিল, কিন্তু ভারত মোটে স্বাধীনতা পেয়েছিল। ভারতের পক্ষে সেই সময় অর্থনীতিকে চাঙ্গা করা দরকার ছিল, ভারতের সমস্ত শাসন ব্যবস্থাকে চাঙ্গা করা দরকার ছিল। সেই সময় ভারতের কোনো মতেই উচিত ছিল না যে কোনো যুদ্ধে বা কোনো পক্ষের যুদ্ধে অংশগ্রহণ করার। তো সেই কারণে নেহেরু এই নীতি নিয়েছিলেন যে তিনি একটা নিরপেক্ষ নীতি নিয়েছিলেন, যে আমি কোনো আমাদের ভারতবর্ষ কোনো পক্ষে যাবে না, না অক্ষশক্তি, না মিত্রশক্তি বা অন্য কোনো পক্ষও যদি তৈরি হয় সেখানে যাবে না। নন অ্যালায়েন্স মুভমেন্ট, এর প্রবক্তাই ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধে নেহেরুর নেতৃত্বে ভারত ব্যর্থ হয়? এখানে অপশন রয়েছে 1948 সালে কাশ্মীর যুদ্ধ, 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাক যুদ্ধ এবং গোয়া দখল অভিযান। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1962 সালে ভারত চীন যুদ্ধ। চীন হঠাৎ আক্রমণ করলে ভারত সেই সময় প্রস্তুত ছিল না, কারণ তার আগে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। চীনের প্রতি ভারত সেরকম কোনো রকম সন্দেহ রাখতো না যে চীন এরকমভাবে যুদ্ধ করতে পারে। তো চীনের ক্ষেত্রে ভারত সেরকমভাবে প্রস্তুতি ছিল না যে চীন ভারতের উপর আক্রমণ করতে পারে। সেই জিনিসটার সুযোগ নিয়ে হঠাৎ করে 1962 সালে চীন বিশ্বাসঘাতকতা করে ভারতের উপর আক্রমণ করে এবং সেই সময় ভারত যেহেতু প্রস্তুত ছিল না চীনের সঙ্গে যুদ্ধ করায়, সেই ক্ষেত্রে ভারতকে অনেকটাই পরাজয়ের স্বীকার করতে হয়েছিল। এবং সালটা মনে রাখতে হবে, 1962 সালের ভারত চীন যুদ্ধ। নেক্সট প্রশ্ন, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কোন রচনার সংকলন? এখানে অপশন কি কি রয়েছে? পত্র, প্রবন্ধ, আত্মজীবনী, কবিতা। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পত্র। তিনি ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখছেন সেই চিঠিগুলোর মাধ্যমে বিশ্ব ইতিহাস ব্যাখ্যা করতেন এবং সেগুলোর মাধ্যমেই সংকলন করা হয়েছিল গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রতিষ্ঠান নেহেরুর স্বপ্ন হিসাবে পরিচিত? এখানে কি কি আছে? ইসরো, আইআইটি, এইমস, সবগুলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সবগুলো। তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য এইসব প্রতিষ্ঠানগুলি তৈরি করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নেহেরুর নামানুসারে কোন পুরস্কার চালু আছে? এখানে অপশন কি কি রয়েছে? নেহেরু পিস প্রাইজ, নেহেরু গোল্ড মডেল, নেহেরু জওহরলাল নেহেরু অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, ভারত রত্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহেরু অ্যাওয়ার্ড ফর
ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। এই পুরস্কার কেন দেওয়া হয় এবং কাদের দেওয়া হয়? এই পুরস্কার আন্তর্জাতিক শান্তি ও বোঝাপড়ার ক্ষেত্রে দেওয়া হয়। এটাও অবশ্যই মাথায় রাখতে হবে যে কেন দেওয়া হয়, যে আন্তর্জাতিক শান্তি ও বোঝাপড়ার ক্ষেত্রে এই জওহরলাল নেহরু অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারত রত্ন পুরস্কার নেহরু কবে পান? এখানে অপশন কি রয়েছে? 1954 সাল, 1955 সাল, 1956 সাল, 1957 সাল। এর সঠিক উত্তর হচ্ছে 1954 সাল। ভারতের সবথেকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে বা বেসরকারি সম্মান হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে এই ভারতরত্ন, এবং এই ভারতরত্ন পুরস্কার তিনি পেয়েছিলেন 1954 সালে, অর্থাৎ তিনি ভারতরত্ন পুরস্কার বা সম্মান তিনি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরুর অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় অনুষ্ঠিত হয়? এখানে অপশন কি রয়েছে? ইন্দিরা ভবন, শান্তি ভবন, রাজঘাট, নেহরু মেমোরিয়াল। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শান্তিবন। দিল্লির শান্তিবনে তার শেষকৃত্য অনুষ্ঠান হয়েছিল। নেক্সট প্রশ্ন, নেহরুর আত্মজীবনীর নাম কি? এখানে অপশন কি রয়েছে? মাই স্টোরি, ফ্রিডম অ্যাট মিডনাইট, টু ওয়ার্ডস ফ্রিডম, উইংস অফ ফায়ার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টু ওয়ার্ডস ফ্রিডম। এই আত্মজীবনীতে তিনি তার জীবন, স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক যে দর্শন ছিল সেগুলি তিনি বর্ণনা করেছিলেন। এখানে একটু প্রশ্নটা ঘুরিয়ে করা হয়েছে, আর এই প্রশ্নটা যদি সঠিক উত্তর আপনারা না জানেন তো এই প্রশ্নটা এই মুহূর্তেও আপনারা সঠিক উত্তর করতে পারবেন না। নেহরু রিপোর্ট কবে গৃহীত হয়? এখানে অপশন কি রয়েছে? 1927, 1928, 1930, 1932। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তরটা সহজেই আমি বলে দিই, 1928। কিন্তু এই নেহরু রিপোর্ট কে পেশ করেছিল? এই নেহরু রিপোর্ট কিন্তু জওহরলাল নেহরু পেশ করেনি। নেহরু নাম আছে, কিন্তু এই রিপোর্ট পেশ করেছিলেন মতিলাল নেহরু। মতিলাল নেহরুর সভাপতিত্বে তিনি এই রিপোর্ট ভারতের সংবিধানের খসড়া প্রস্তাব করেছিলেন, এবং সেটি হচ্ছে 1928 সাল। অর্থাৎ নেহরু রিপোর্ট কে প্রস্তাব করেছিলেন বা বানিয়েছিলেন? সেটা হচ্ছে মতিলাল নেহরু। নেহরু কোন খেলাটি ভালোবাসতেন? এখানে অপশন কি রয়েছে? ফুটবল, ক্রিকেট, পোলো, দাবা। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্রিকেট। তিনি ক্রিকেট খুব পছন্দ করতেন এবং মাঝে মাঝে তিনি ক্রিকেট খেলতেও যেতেন। নেহরু কোন স্কুলে পড়াশোনা শুরু করেন? এখানে অপশন কি রয়েছে? হাররো, ইটন, হার্ভার্ড, ড্রন স্কুল। এর সঠিক উত্তর হচ্ছে কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাররো। নেহরু হাররো স্কুলে প্রথম পড়াশোনা শুরু করেছেন, এবং এই হাররো স্কুলটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এখানে অপশন কি রয়েছে? সর্দার প্যাটেল, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহরু। তিনি একধারে প্রধানমন্ত্রীও ছিলেন এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও তিনি পালন করতেন। তিনি দুটো মন্ত্রিত্বই তার নিজের কাছে রেখেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বৈশ্বিক সংগঠনে নেহরু ভারতকে সদস্য করান? এখানে অপশন কি রয়েছে? ন্যাটো, জাতিসংঘ অর্থাৎ ইউএনও, ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, এবং সার্ক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাতিসংঘ অর্থাৎ ইউএনও। এবং এই ইউএনও তে তিনি ভারতের স্বাধীনতার পর নেহরু জাতিসংঘের সঙ্গে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং ভারতকে জাতিসংঘের সদস্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরুর মুখ্য শৈল্পিক আগ্রহ কোনটি ছিল? এখানে অপশন কি রয়েছে? চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য, স্থাপত্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাহিত্য। তিনি ছিলেন একজন দক্ষ লেখক ও ঐতিহাসিক বা ইতিহাস বিশ্লেষক। নেক্সট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, নেহরুর মৃত্যুর সময় রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা নেহরুর মৃত্যু কবে হয়েছিল সেটা দেখেছি, কিন্তু তিনি যখন মারা গেছিলেন তখন রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে অপশন কে রয়েছে? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, বি.ভি. জাঠা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেহরুর মৃত্যুর সময় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ছিলেন। নেহরু তার রাজনৈতিক জীবনে কোন সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন? এখানে অপশন কি রয়েছে? দুর্নীতি, ভাষা সমস্যা, জাতিগত বিভাজন, দারিদ্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দারিদ্র। তিনি বিশ্বাস করতেন যে দারিদ্র নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা সম্পূর্ণভাবে অর্থহীন। নেক্সট প্রশ্ন, নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম কোথায় অবস্থিত? এবং বর্তমানে এটা পিএম মিউজিয়াম বলেও বলা হয় বা পিএম সংগ্রহশালা।
এখানে অপশান কি কি রয়েছে? এলাহাবাদ, কলকাতা, দিল্লি, মুম্বাই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দিল্লি। তার যে বাসভবন ছিল ৩ মূর্তি ভবন, সেই ৩ মূর্তি ভবন এখন নেহেরু মেমোরিয়াল বা পিএম মিউজিয়াম বা প্রধানমন্ত্রীর সংগ্রহশালা হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, নেহেরু কোন বিখ্যাত বৈঠক পরিচালনা করেন যেখানে কাশ্মীর ইস্যু জাতিসংঘে তোলা হয়? এখানে অপশন রয়েছে 1947 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, 1948 রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ, 1949 শান্তি আন্দোলন, 1950 প্রধানমন্ত্রীদের সম্মেলন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1948 রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে বিরোধ জাতিসংঘে তুলেছিলেন এই 1948 সালের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদে। নেক্সট প্রশ্ন, আইনের শাসন বা রুলস অফ ল নিয়ে নেহরুর দৃষ্টিভঙ্গি ছিল, এখানে অপশানগুলো রয়েছে স্বৈরতান্ত্রিক, সামরিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সামাজিক নিয়ন্ত্রণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। তিনি সব ধর্ম ও মতাদর্শের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। নেক্সট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোন প্রতিষ্ঠান নেহরু প্রতিষ্ঠা করেনি বা প্রতিষ্ঠাতা নয়? এখানে অপশান কি কি রয়েছে? এইমস, আইআইটি, আইআইএম, আইএসআই। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এইমস, আইআইটি, আইআইএম জওহরলাল নেহরু প্রতিষ্ঠা করেছিলেন এবং তার স্বপ্ন ছিল। সুতরাং এর সঠিক উত্তর কি? অপশান ডি, আইএসআই। আইএসআই জওহরলাল নেহরু প্রতিষ্ঠা করেননি। এই আইএসআই এর ফুল ফর্ম কি? আইএসআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এই আইএসআই কিন্তু পাকিস্তানের আইএসআই না, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন পিসি মহালানবিস। এটাও কিন্তু মনে রাখতে হবে যে আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন পিসি মহালানবিস। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন নেহরু? এখানে অপশন কি কি রয়েছে? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি। এর সঠিক উত্তর কি? আমি প্রথমেই বলেছি তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন এলাহাবাদে। এলাহাবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। অর্থাৎ এখানে সঠিক উত্তর কি? অপশন বি, উত্তরপ্রদেশ। তিনি এলাহাবাদে জন্মগ্রহণ করেন এবং যা এখন উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জওহরলাল নবোদয় বিদ্যালয় স্কিম কাদের জন্য তৈরি? এখানে অপশন কি কি রয়েছে? প্রতিবন্ধীদের জন্য, শহরের বাচ্চাদের জন্য, কৃষকদের জন্য, মেধাবী গ্রামীণ ছাত্রদের জন্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেধাবী গ্রামীণ ছাত্রদের জন্য। নেহরুর স্মরণে এই বিদ্যালয়গুলি স্থাপন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নেহরুর বৈদেশিক নীতির মূল অংশ ছিল না? এখানে অপশন কি কি রয়েছে? নিরপেক্ষতা, সাম্রাজ্যবাদ সমর্থন, শান্তিপূর্ণ সহাবস্থান, কলোনি বিরোধিতা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাম্রাজ্যবাদ সমর্থন। কারণ এখানে ভালো করে প্রশ্নটা কিন্তু পড়তে হবে, নিচের কোনটি বৈদেশিক নীতির মূল অংশ ছিল না বলেছে, ছিল বলেনি, ছিল না। অর্থাৎ তিনি নিরপেক্ষ ছিলেন, তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন এবং কলোনি বিরোধিতা ছিলেন। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদ সমর্থন। তিনি সাম্রাজ্যবাদ সমর্থন করতেন না, তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন এবং উপনিবেশিকদের বিরুদ্ধাচরণ করতেন। নেক্সট প্রশ্ন, সায়েন্টিফিক টেম্পার ধারণাটি কে জনপ্রিয় করেন? এখানে অপশন রয়েছে সত্যজিৎ রায়, অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু, হোমি জে ভাবা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহরু। তিনি বিজ্ঞান মনস্কতা এবং বৈজ্ঞানিক চেতনার উপর জোর দিতেন এবং সেগুলো যাতে মানুষের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু এই ধারণাটি জনপ্রিয় করতে চেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরুর মতে শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? এখানে অপশন রয়েছে শুধু চাকরি পাওয়া, বিদেশে যাওয়া, চরিত্র গঠন ও সামাজিক উন্নয়ন, ব্যবসা শেখা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চরিত্র গঠন ও সামাজিক উন্নয়ন। জওহরলাল নেহরু বিশ্বাস করতেন শিক্ষা মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ ঘটায়। একটা মানুষের মানসিক বিকাশ বা সামাজিক বিকাশ বা নৈতিক বিকাশ ঘটায়, সেটা কিন্তু শিক্ষা। নেহরু শেষ ভাষণ কোথায় প্রদান করেন? এখানে অপশন কি কি রয়েছে? পার্লামেন্ট, জাতিসংঘ, রেডিও, স্কুল। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পার্লামেন্টে। তার মৃত্যুর আগেও তিনি সংসদে কার্যকরভাবে বক্তব্য রেখেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টে, এবং তার পরবর্তী সময়ে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আরাম হারাম হ্যায় বিখ্যাত উক্তিটি কার? এখানে অপশন রয়েছে মহাত্মা গান্ধী, নেহরু, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নেহরু বা জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে জাতি গঠনের জন্য কঠোর পরিশ্রম আবশ্যক।
তাই তিনি বলেন আরাম হারাম হ্যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটা, কমেন্ট করুন। আর এখনো পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং আজকে জওহরলাল নেহরুর সম্বন্ধে যেভাবে আলোচনা করা হয়েছে, আশা করি পরীক্ষায় জওহরলাল নেহরুর সম্বন্ধে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনারা তার সঠিক উত্তর করে আসতে অবশ্যই পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।